যুক্তরাজ্য ভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বলছে গণতন্ত্র সূচকে ১৬৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৫তম এবং বাংলাদেশে এখনো হাইব্রিড গণতন্ত্র বিদ্যমান। এতগুলো আন্তর্জাতিক মানদণ্ডের কথা, কিন্তু দেশের রাজনৈতিক দলগুলো গণতন্ত্র নিয়ে কি ভাবছে? আমরা দীর্ঘদিন ধরেই দেখছি আওয়ামী লীগ, বিএনপি গণতন্ত্র নিয়ে দুই মেরুতে অবস্থান করছে। যেখানে বিএনপি দাবি করছে দেশে কোনো গণতন্ত্র নেই, ভোটের অধিকার কেড়ে নিয়েছে ক্ষমতাসীনরা, ফ্যাসিবাদ রাষ্ট্র কায়েম করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ বলছে যারা গণতন্ত্র হত্যা করেছে তারা যখন গণতন্ত্রের কথা বলে তখন বুঝতে হবে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। বিএনপির গণতন্ত্রের প্রতি কখনোই কোনো দায়বদ্ধতা ছিল না। দুই দলের এই বিপরীতমুখী অবস্থানের মধ্যে জনগণ গণতন্ত্র কিংবা রাজনীতি নিয়ে কি ভাবছে, এসব বিষয় নিয়ে আজকের আলোচনা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। আমি ফারনাস জুই রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি গণতন্ত্র ও রাজনীতি। আর এই আলোচনা এগিয়ে নিতে দুজন স্টুডিওতে আছেন সম্মানিত অতিথি, চলুন পরিচিত হই। স্টুডিওতে আছেন আমিনুল ইসলাম আমিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন শেখ রবিউল আলম রবি, সদস্য জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব আমিনুল ইসলাম আমিন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আমি আন্তর্জাতিক মানদণ্ডের কথা বলছিলাম। যুক্তরাজ্য ভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বলছে যে ২ ধাপ পিছিয়ে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থান এখন ৭৫তম, কিন্তু দেশের বাস্তবতা কিন্তু পুরোপুরি বিপরীত। আপনারা বলছেন গণতন্ত্র সমুন্নত আছে, কিন্তু বিরোধী দল তো দাবি করছে যে দেশে কোনো গণতন্ত্রই নেই, ভোটের অধিকার কেড়ে নিয়েছেন আপনারা, ফ্যাসিবাদ রাষ্ট্র কায়েম করেছেন আপনারা। কি বলবেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ বিজ্ঞ আলোচক জনাব শেখ রবিউল আলম এবং সম্মানিত দর্শক যারা অনুষ্ঠান দেখছেন। এই বিতর্কগুলো কিন্তু দীর্ঘদিন যাবত হচ্ছে। বিগত বলা যেতে পারে ২০০৮ সালের পর থেকেই বিএনপি ক্রমাগত দাবি করে আসছে দেশে গণতন্ত্র নেই, সুশাসন নেই, অনেক কিছুই। আবার গণতন্ত্রের সবচেয়ে সুন্দর সংজ্ঞা হচ্ছে গণতন্ত্রে এরকম বিতর্ক করা যায়, এটা হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। এই তর্ক বিতর্ক থাকবেই, এবং এটা যে শুধু বাংলাদেশে হচ্ছে তা না। আমি যদি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের কথা বলি, সাম্প্রতিক সময়ে কদিন আগে ভারতের জাতীয় নির্বাচন হয়ে গেল, সেখানেও আমরা ভারতের বিজেপি এবং তার অপোজিশনের যে রাজনৈতিক দল সেগুলোর মধ্যে এরকম বিতর্ক আছে। হ্যাঁ, আবার ইভেন যাদের প্রায় ২৫০ বছরের গণতন্ত্রের ঐতিহ্য, সে আমেরিকা, যারা এখন বিশ্বের দেশে দেশে কখনো কখনো কোনো কোনো দেশকে গণতন্ত্রের সার্টিফিকেট বিতরণ করছে, মানবাধিকারের সার্টিফিকেট বিতরণ করছে, তাদের দেশেও কিন্তু এগুলো নিয়ে কথা হয়। যেমন কদিন আগে আপনি দেখেছেন যে একজন আমেরিকান পুলিশ একজন অসুস্থ বাঙালি বংশোদ্ভূত আমেরিকানকে, যে অসুস্থ ছিল, তাকে তার হেল্প চাইতে গিয়েছিল, তাকে গুলি করে হত্যা করেছে। কিন্তু তো এই ধরনের বিতর্ক বা এগুলো আছেই। সামগ্রিক অর্থে আমি যেটা মনে করি যে এটা গণতন্ত্র থাক বা না থাক, এরকম বিতর্ক আমার মনে হয় যে থাকবে, এটা কোনোদিন বন্ধ হবে না। হ্যাঁ, কারণ বিতর্ক এগুলো হচ্ছে রাজনীতি, সমাজ ব্যবস্থা, গণতন্ত্র, ভোট, এগুলোর অনিবার্য অনুষঙ্গ, এগুলো থাকবে, এগুলো অস্বীকার করার জায়গা নেই। আমার কাছে মুদ্রা কথা হচ্ছে কি, মানুষকে কোন দৃষ্টিকোণ থেকে এটাকে গ্রহণ করছে। আওয়ামী লীগ যদি দাবি করে দেশে এখন গণতন্ত্রের আমরা একেবারে চূড়ান্ত মাত্রায় উপনীত হয়েছি, এটাও যেমন সর্বাঙ্গীন সত্য না। আবার বিএনপি যদি বলে এখন গণতন্ত্রের কিছুই নেই, এটাও কিন্তু সর্বাঙ্গীন সত্য না। এখানে গণতন্ত্রের মূল মানে কি বলবো এটাকে, মানে এই জায়গাটা হচ্ছে মানুষ, জনগণ। হ্যাঁ, তো তারা কোন দৃষ্টিভঙ্গি থেকে এটাকে বিবেচনা করে, সেটা হচ্ছে মূল বিষয়। আর আবার এটাও ঠিক যে বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন সংস্থাগুলো অনেকগুলো বিষয়ে মতামত প্রদান করে, তারা অনেকগুলো স্বপ্রণোদিত হয়ে অনেকগুলো সংস্থা বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থাকে সেটার মূল্যায়ন করে, মানবাধিকারের অবস্থা মূল্যায়ন করে, সামাজিক সূচকের মূল্যায়ন করে। তো এই ধরনের আবার অনেকগুলো সূচকে দেখা যাচ্ছে বিশ্বব্যাংকের যে সার্টিফিকেশন অথবা ওয়ার্ল্ড ব্যাংকের যে সার্টিফিকেশন, সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের, যেমন বিএনপি বলে যাচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি শেষ হয়ে গেছে, সেখানে কিন্তু তারা ইতিবাচক কথাগুলাই বলছে। তো সুতরাং আমি মনে করি যে আমেরিকান যে সংস্থাটি এই সার্টিফিকেট দিয়েছে আমাদের দেশের গণতন্ত্র ২ ধাপ পিছিয়েছে, সেটাকে আমি মানে এক কথায় আমি সেটাকে বাতিলও করব না, আবার এক কথায় আমি সেটাকে গ্রহণও করব না।
এটা সময় বলে দিবে আসলে কি আছে না আছে। জনাব আমিনুল ইসলাম, আপনি প্রতিবেশী দেশ ভারতের নির্বাচনের প্রসঙ্গে কথা বলছিলেন। এই প্রসঙ্গে কিন্তু বিএনপি মহাসচিব বলেছে যে ভারতের মতো নির্বাচন চান তিনি। ভারতের নির্বাচন আপনাদের কি বার্তা দিয়ে গেল? নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটি পার্ট, গণতন্ত্র হচ্ছে রাজনীতির একটি পার্ট। বাট গণতন্ত্র রাজনীতির গুরুত্বপূর্ণ একটি পার্ট, নির্বাচন গণতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি পার্ট। তো আপনি যখন ভারতের নির্বাচন দেখবেন সেখানে ভারতের রাজনীতিটাও দেখতে হবে। ভারতের রাজনীতিতে কিন্তু তাদের মহাত্মা গান্ধীর হত্যাকারীদেরকে পক্ষে কেউ কথা বলে না, তাদেরকে কেউ সূর্য সন্ধ্যার আখ্যা দেয় না। বৃহৎ গণতান্ত্রিক বাংলাদেশে সেটা হয়েছে। হ্যাঁ, ভারতের গণতন্ত্রে কিন্তু বিরোধী দলকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা হয় না, বাংলাদেশে সেগুলো হয়েছে। এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আবার দেখেন, এত কিছুর পরে এবার আমরা যেটা দেখলাম যে ভারতে অন্যতম প্রধান বিরোধী দল কংগ্রেসের অ্যাকাউন্ট কিন্তু জব্দ করে রাখা হয়েছিল। তাই বলে কিন্তু তারা গোসা করে নির্বাচন থেকে বিরত থাকেনি। এমনকি আপনার নিশ্চয় মনে আছে, ভারতের নির্বাচনের আগে রাহুল গান্ধী তিনি একটি কমেন্টস করেছে, বক্তব্য দিয়েছিলেন, যেটা সুনির্দিষ্টভাবে প্রধানমন্ত্রী মোদীকে লক্ষ্য করে নয়। তিনি ইঙ্গিতপূর্ণ একটা কথা বলেছিলেন যে আচ্ছা, মোদী উপাধিধারীরা ম্যাক্সিমাম চোর হয় কেন? এটা বেসিক্যালি উনি বলেছিলেন যে তাদের একজন আর্থিক কেলেঙ্কারির সাথে দুজন মোদী জড়িত ছিল, একজন ভারতীয় ক্রিকেট বোর্ডে আর একজন ভারতীয় অর্থনীতিতে, তাদেরকে লক্ষ্য করে এই ঘটনার পরে তিনি বলেছিলেন। এইটার কারণে দেখলাম যে একজন মোদীর রাহুলের বিরুদ্ধে মামলা করলো এবং মামলা হওয়ার কয়েকদিনের মধ্যে রাহুলের সাজা হয়ে গেল। সাজা হতে না হতে রাহুলের পার্লামেন্ট মেম্বারশিপ বাতিল, তাকে সরকারি বাসভবন থেকে তাড়িয়ে দেওয়া হলো। তিনি জজ কোর্টে গেলেন, হাইকোর্টে গেলেন, রায় পেলেন না, তিনি সুপ্রিম কোর্টে গিয়ে কোনো রকমে সেটা ঠেকালেন। তাই বলে কিন্তু আবার রাহুল গান্ধী যে কেন আমার বিরুদ্ধে মামলা হয়েছে, আমাকে 2 বছরের সাজা দেওয়া হয়েছে, উনি কিন্তু নির্বাচন করা থেকে বিরত থাকেনি। সুতরাং এই বিষয়গুলো যেমন উল্লেখজনক, তেমন কিন্তু আমরা আবার এই বিষয়গুলো দেখেছি যে নির্বাচন কমিশন কিংবা ভোটের অধিকার এসব নিয়ে বিরোধী দলের কোনো অভিযোগ নেই। লোকসভা নির্বাচনের প্রসঙ্গে যদি আমরা বলি, 3 মাস ব্যাপী নির্বাচন হলো, 7 দফায় ভোট গ্রহণ হলো, এই অভিযোগগুলো বাংলাদেশের বাস্তব আপনি দেখেছেন যখন রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ভারত জোড়ো আন্দোলন করলো, সে আন্দোলনে কিন্তু লাখো লাখো মানুষ পেছনে ছিল, লাখো লাখো মানুষ। এটা শুধু আমার না, সব জায়গায়। হ্যাঁ, তো বাংলাদেশে বিএনপি যখন আন্দোলন করে এরকম লাখো লাখো মানুষ থাকে নাকি বোমা গুলি থাকে, এগুলো তো বিবেচনা আনতে হবে। আমি বলছি কি, শুধু আবার এটাও মানে একটা নির্বাচন কমিশনে ধরেন, আমি যেটা মনে করি বিএনপির মতো একটি রাজনৈতিক দল যদি নির্বাচনটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আসতেন, তাহলে নির্বাচন কমিশন আলটিমেটলি তো জনগণের যদি সকল ক্ষমতার উৎস হয়, নির্বাচন কমিশন বলেন, আর্মি বলেন, যারাই বলেন, কেউ তো ক্ষমতা ছাড়তে চায় না। কিন্তু এরশাদ তো 90-তে ক্ষমতা ছেড়েছিল। কেন? দেখেছে সেনাবাহিনী বলছে যে না, আমি জনগণের বিপক্ষে দাঁড়াবো না, মানুষ রাস্তায় নেমেছে। তো বিএনপি যদি সেই জনভিত্তি থাকতো, তারা যদি নির্বাচনে আসতো, নির্বাচন কমিশনের আমার মনে হয় না যে তাছাড়া এই প্রযুক্তির যুগে যেখানে আপনি কখন কোথায় কি হচ্ছে মুহূর্তের মধ্যে চাউর হয়ে যাচ্ছে সারা পৃথিবীব্যাপী, সেখানে কিন্তু চাইলে আপনি ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করতে পারতেন। ধন্যবাদ জানাচ্ছি জনাব আমিনুল ইসলাম আমিন। পরবর্তী অংশে আবারও ফিরছি আপনার কাছে। শেখ রবিউল আলম রবি, একদিকে আপনারা ভারতের মতো নির্বাচনের দাবি করছেন, আবার নির্বাচন থেকে নিজেদের দূরে সরিয়ে রাখছেন। বিএনপি গণতন্ত্রের প্রতি কতটা দায়বদ্ধ? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় সহ আলোচক। ভারতের মতো নির্বাচন চাচ্ছি। ভারতের নির্বাচনে অবাধভাবে মানুষ অংশগ্রহণের সুযোগ পেয়েছে, সব রাজনৈতিক দল অংশগ্রহণ সুযোগ পেয়েছে, ইনস্টিটিউটগুলি ফাংশন করেছে, নির্বাচন কমিশন ফাংশন করেছে, জনমতের ভিত্তিতে সরকার হয়েছে। সেই নির্বাচন প্রক্রিয়াই তো সংকট বাংলাদেশে। সেই সংকট থেকে উত্তরণের জন্যই তো আমরা রাজনীতি করছি। আমিন ভাই আমার খুব প্রিয় লোক, বলে দিলেন বিএনপি নির্বাচনে থাকলে তো ধরেন এই পরিস্থিতি নাও হতে পারত। 18তে বিএনপি নির্বাচনে ছিল না, ছিল তো, শত প্রতিকূলতার মধ্যে ছিল। ঢালাওভাবে প্রার্থিতা বাতিল করেছেন, তারপরেও নির্বাচনে ছিলাম। ঢালাওভাবে গ্রেপ্তার করেছেন, তারপরেও নির্বাচনে ছিলাম। মেম্বার অফ পার্লামেন্টের প্রার্থীদের আহত করে হেলিকপ্টারে ঢাকায় আনতে হয়েছে জীবন ঝুঁকিতে, তারপরেও নির্বাচনে ছিলাম। নির্বাচনের দিন পর্যন্ত আস্থা রাখলেন না, আগের রাতে অর্থাৎ নির্বাচনের আগের রাত্রে 66% কেন্দ্রে ব্যালট বাক্স ভরে দিলেন, আগের রাত্রে ভোট হয়ে গেল। এটা ইলেকশন? আমরা তো গণতন্ত্র চাই, আমরা তো নির্বাচন চাই। গণতন্ত্র এবং রাজনীতি আপনি শিরোনাম করেছেন, গণতন্ত্রটা বোঝা দরকার। গণতন্ত্রটা কি? গণতন্ত্র যদি আপনি এক কথায় বলেন, রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ সব পর্যায়ে, সব রাষ্ট্র ব্যবস্থাপনার সকল পর্যায়ে প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ। আচ্ছা, রাজনীতিটা কি? রাজনীতিটা হচ্ছে জনকল্যাণ, জনসমৃদ্ধি, জনপ্রত্যাশা,
এইগুলি পূরণ করবার জন্য একটা সংগঠনের একটা পরিকল্পিত কর্মযোগ্য। আচ্ছা, রাজনৈতিক দলগুলি সেগুলি করার জন্য চেষ্টা করে, তারপর সে জনমত গঠন করে, তার পরিকল্পনা জনগণের কাছে উপস্থাপন করে, জনমতের ভিত্তিতে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়। উনি বলতে চাইলেন যে নির্বাচনী গণতন্ত্রের একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ না, নির্বাচনী গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ গণতন্ত্রের পরীক্ষাটা হয় নির্বাচনের মাধ্যমে এবং জনগণ প্রত্যক্ষভাবে রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নেওয়ার সুযোগ পায় নির্বাচনের মাধ্যমে। সেই পথ রুদ্ধ করে যারা ক্ষমতায় থাকে বা থাকতে চায় তারাই হচ্ছে গণতন্ত্রের জন্য একটা ধরেন শক্তি, অপশক্তি, যেটা আওয়ামী লীগ হয়েছে। সেটি না হলে কিন্তু এই সমস্যাগুলি আমাদের ছিল না। এখন ধরেন রাষ্ট্র ব্যবস্থাপনায় একদলীয় শাসন চলছে, একদলীয় রাজনীতি চলছে। আপনি যে সংস্থার কথা বলছিলেন তাদের রিপোর্ট আছে, বাংলাদেশের গণতন্ত্রের তলানিতে চলে গিয়েছে, মানবাধিকার একই অবস্থা, স্বাধীনতার সূচকও একই অবস্থা বাংলাদেশে। তার মানে কি? বাংলাদেশে জনগণের শাসন নাই, জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি নাই, তার মানে জনগণের কাছে দায়বদ্ধ নাই সরকার। এমন একটা সরকার যখন রাষ্ট্র ব্যবস্থাপনায় থাকে তারাই হচ্ছে স্বৈরতান্ত্রিক সরকার, পৃথিবীতে যুগে যুগে যেগুলি এসেছে। বাংলাদেশে সেই ধরনের একটা অনির্বাচিত গায়ের জোরের একটা স্বৈর শাসক বা একটা ফ্যাসিজম কায়েম করতে চলেছে আওয়ামী লীগ। সেটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় সংকট। দ্বিতীয় একটা কথা উনি বলছিলেন, সেটা বলছেন যে রাহুল গান্ধী লক্ষ লক্ষ লোকের সমাবেশ করেছে। বিএনপি গত 5 বছরে বাংলাদেশে যত বিভাগীয় সমাবেশগুলি করেছে লক্ষ লক্ষ মানুষ। 28 অক্টোবর যেটা ওনারা ভণ্ডুল করে দিলেন সেখানে 15 থেকে 20 লক্ষ মানুষ আপনার অংশগ্রহণ করেছে, সমাবেশ হয়েছে। এটা লক্ষ লক্ষ মানুষ না, লক্ষ লক্ষ মানুষ। তো আপনি বললেন রাহুল গান্ধী বিরুদ্ধে মামলা হয়েছিল, তিনি সেই মামলায় ফেস করে নির্বাচন করেছেন। আচ্ছা, এই যে রাজনীতি, আমরা মামলা হামলা এগুলি ফেস করে রাজনীতিতে আছি না? আছি, আন্দোলন সংগ্রাম করছি, নির্বাচনের যে সংকট আছে তার থেকে উত্তরণের জন্য চেষ্টা করছি। আমাদের শীর্ষ নেতারা দীর্ঘদিন ধরে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলায় গ্রেপ্তার আছে, দেশান্তর আছে, তারপরেও তো মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন করছে, স্যাক্রিফাইস করছে। লক্ষ লক্ষ আসামি, লক্ষ লক্ষ আপনার মামলা, হাজার হাজার গ্রেপ্তার, গায়েবী মামলা, আপনার গুম, আনঅথরাইজ ক্যারি, এগুলি তো আছে। সেটা ফেস করে তো বিএনপি রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছে, সংগ্রাম করছে। হয়েছেটা কি দেখেন, আপনি তো গণতন্ত্রের সবচেয়ে বড় সংজ্ঞা তো জানেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, রাইট? এখন হয়েছে কি, গভর্নমেন্ট ফর দ্য আওয়ামী লীগ, বাই দ্য পুলিশ অফ দ্য আওয়ামী লীগ, এরকম হয়ে গেছে। অর্থাৎ গভর্নমেন্ট অফ দ্য আওয়ামী লীগ, বাই দ্য পুলিশ, ফর দ্য আওয়ামী লীগ। এইটা যদি বাংলাদেশে বিরাজ করে তাহলে গণতন্ত্র আপনি পাবেন কোথায়? আমি আবারও বলছি যে গণতন্ত্র সংকটে আছে। মূল কারণটা হচ্ছে আওয়ামী লীগ একসময় একটা গণতন্ত্র মনা রাজনৈতিক দল ছিল, আমি আবার বলছি, এবং তারা ক্ষমতা লুবি হওয়ার ফলে একদলীয় শাসন, এটা আওয়ামী লীগের একটা মজ্জাগত স্বভাব। স্বাধীনতার পরেও আমরা গণতন্ত্রের মানসিকতা নিয়ে প্রতিষ্ঠিত গণতন্ত্র, প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র জন্য স্বাধীনতা সংগ্রাম করেছি। প্রথম রাজনৈতিক সংগ্রাম ছিল, পরবর্তীতে সেটাকে সশস্ত্র সংগ্রাম করে দেশ স্বাধীন করতে হয়েছে। দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো তারা আবার একদলীয় শাসন করেছে। স্বাধীনতার পক্ষের শক্তিগুলিওকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে একদলীয় শাসন, একদলীয় রাজনীতি কায়েম করেছে। সেখান থেকেও আমরা, এই যে আপনি বলছিলেন যে বিএনপি গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট কতটুকু আছে, আপনার প্রশ্নের মধ্যে ছিল। বিএনপি তো বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। বিএনপি বাংলাদেশের সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত করেছে পার্লামেন্টে, আপনার পার্লামেন্টে সংবিধান সংশোধন করে। গণতন্ত্র মানে আপনাদের গণতন্ত্র মানে 15 ফেব্রুয়ারি নির্বাচন। 15 ফেব্রুয়ারি নির্বাচনের কোনো প্রয়োজন ছিল না। হানা ভোট গণতন্ত্র, মনে রাখবেন এটা। আওয়ামী লীগের বন্ধুরা গভীরে যায় না, সংবিধান সম্মত ছিল। এই 15 সংশোধন তাই এবার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার সময় আওয়ামী লীগ বাতিল করেছে। ওনারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে কারা দিয়েছিলেন দেশে মার্শাল ল? মুস্তাক কোন রাজনীতি করতেন? আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জয়েন্ট সেক্রেটারি বঙ্গবন্ধুর সাথে, বঙ্গবন্ধু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জয়েন্ট সেক্রেটারি ছিল। তারপর মুস্তাক থেকে আবার সামরিক আপনার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাটা কে নিয়েছিল? বিচারপতি সাহেব কি করতো? আওয়ামী লীগের রাজনীতি করতো। তো এই যে বাংলাদেশে যে কারফিউ জারি করে আপনি বাংলাদেশে মার্শাল ল দিয়ে গণতন্ত্র হত্যা করলে তো আওয়ামী লীগ করেছে। জিয়া রহমান যখন উদ্বুদ্ধ পরিস্থিতিতে ক্ষমতায় আসে, তিনি দেখেন একটা কথা মনে রাখবেন, তিনি মানুষের ভোটের অধিকার এবং জনগণের কনসার্ন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বিদায় তিনি একদিনও জনগণের কনসার্ন তারা ক্ষমতায় থাকতে চায়নি। মুস্তাক আর বিচারপতি সাহেবের তো কোনো ভোট লাগেনি, তার তো রাষ্ট্রপতি ছিল, ভোট ছাড়াই ছিল।
ভোট ছাড়াই তারা ক্ষমতায় ছিল, রাষ্ট্রপতি তো একদিনও ভোট লাগেনি। জিয়াউর রহমান কি করলেন? তিনি জনগণের কনসার্ন তারা ক্ষমতায় থাকতে চাননি বিদায় সংবিধান অনুসারে, মনে রাখবেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় জনমত নেওয়া যায়, সেই হানা ভোট তিনি নিয়েছিলেন। দিয়ে তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় ছিলেন। তার অল্প দিনের মধ্যেই আবার উনাদের অংশগ্রহণে প্রেসিডেন্ট নির্বাচন দিয়ে অবাধ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি হয়েছিলেন অল্প দিনের মধ্যে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার অল্প দিনের মধ্যে 79 সালে তিনি আবার জাতীয় সংসদ নির্বাচনে ব্রুট মেজরিটি পেয়েছিলেন। সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল। অর্থাৎ বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বলেন, সংসদীয় পদ্ধতির সরকার বলেন, ভোটের জন্য সবচেয়ে উপযুক্ত এবং নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকার বলেন, সব বিএনপির হাত দিয়ে হয়েছে। আর আওয়ামী লীগের হাত দিয়ে আসেন বাকশাল হয়েছে চতুর্থ সংশোধনীর মাধ্যমে, একদলীয় শাসন, একদলীয় রাজনীতি, দলীয় স্বার্থে আওয়ামী লীগ করেছে। তারপর যদি আসেন পঞ্চদশ সংশোধনী করেছে, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে নিজেদের অধীনে নির্বাচন করে জনরায় উপেক্ষা করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকছে। অর্থাৎ দলের স্বার্থে করেছে, দেশের স্বার্থে করেনি, জনগণের স্বার্থে করেনি, আওয়ামী লীগের নেতাদের স্বার্থে করেছে, ক্ষমতা লুবিতার কারণে করেছে। আরেকটা করেছে ষোড়শ সংশোধনী। আমাদের এই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির কাউকে যদি অপসারণ করতে হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে করতে হবে। ষোড়শ সংশোধনীতে সেটা বাতিল করে দিয়ে পার্লামেন্টে নিয়েছে, মানে ওটা ওনাদের অধীনে নিয়েছে। বাংলাদেশে কাউকে যদি রাষ্ট্র ব্যবস্থা, এক ব্যক্তি দিয়ে শেষ করব, বাংলাদেশের কোনো মানুষের স্বতন্ত্রভাবে ফাংশন করা অথবা তার মেধার ভিত্তিতে ফাংশন করার কোনো সুযোগ আওয়ামী লীগ কখনো রাখেনি। এই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে একটা অপশক্তি। এখন এটা একটা দুর্বৃত্তদের রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং গণতন্ত্র হত্যা করে এবং দখল করে এটা একটা স্বৈরতান্ত্রিক শক্তি। ধন্যবাদ জানাচ্ছি আমিনুল ইসলাম। গণতন্ত্রের জন্য আওয়ামী লীগ সবচেয়ে বড় অপশক্তি, এই বিষয়ে নিশ্চয়ই আপনার ব্যাখ্যা থাকবে। একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সম্প্রতিক। আজকের আলোচনা চলছে গণতন্ত্র রাজনীতি শিরোনামে। আবারও ফিরছে আলোচনায় জনাব আমিনুল ইসলাম। যে প্রশ্নটি শেখ রবিউল আলম রবি করেছেন সেটি হচ্ছে গণতন্ত্রের জন্য আওয়ামী লীগ এখন সবচেয়ে বড় অপশক্তি এবং আপনারাই আসলে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র হত্যা করেছিলেন। আমি তো শুরুতে বলেছি যে বিএনপি বা আওয়ামী লীগ বিরোধী শক্তির এই অভিযোগ নতুন নয়, এরা করে যাচ্ছে। এটা আমাদের গণতন্ত্রে এটি একটি অনেক বড় সংকট যে আমরা দলীয় বিবেচনার ঊর্ধ্বে ওঠার কোনো ক্ষমতা নেই, সত্য বলার সাহস আমরা রাখি না। যেমন তিনি যেভাবে জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বানালেন, আমি বারবার একটি কথা বলি এবং বিএনপির সম্মানিত নেতৃবৃন্দের কাছে আমি বারবার জানতে চেয়েছি যে পৃথিবীর গণতন্ত্রে এমন একটা সংজ্ঞা দেন যেখানে বলা হয়েছে একজন সেনাপ্রধান রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারবে। উনি বললেন যে উনি একদিনও ভোট ছাড়া ক্ষমতা আসেনি। আমি শতভাগ দায়িত্ব নিয়ে বলছি, আমার এই তথ্যে যদি একটি মানে দাড়ি কমা সেমিকোলন মিথ্যা থেকে আমি রাজনীতি করবো না। সেটি হচ্ছে জিয়াউর রহমান 1976 সালের 29শে নভেম্বর নিজেকে প্রধান সামরিক প্রশাসক ঘোষণা করেন, উনি সেনাবাহিনীর প্রধান হিসাবে। এবং তখন একই সাথে প্রধান সামরিক আইন প্রশাসক ছিল বিচারপতি সাইম। তাহলে একজন সেনাপ্রধান কোন অধিকার বলে, জনগণের কোন দায়িত্ব বলে তিনি সাইমকে সরিয়ে নিজে প্রধান সামরিক আইন প্রশাসক হলেন? উনি 1977 সালের 21শে এপ্রিল সাইমকে বন্দুকের নলের মুখে সরিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন। আরও ইন্টারেস্টিং হচ্ছে কি, উনি যখন সেনাবাহিনী প্রধান তিনি আবার 21শে এপ্রিল 1977 সালে রাষ্ট্রপ্রধানও হলেন। পৃথিবীর কোথাও একজন সরকারি কর্মচারী রাষ্ট্রপ্রধান হতে পারে না, গণতন্ত্রে সেটা নেই। তাই এখন আবার দেখুন, উনি আবার মাত্র 1 মাস 9 দিনের মাথায় 30শে মে একটা হানা ভোট করলেন। হ্যাঁ, যেমনটি রবিউল আলম বলেছিল যে হানা ভোট ও গণতন্ত্রের। আমি বলছি এটা, আমি যদি এটা ধরেও নেই এটা আছে, কিন্তু উনি এটা করেছেন 30শে মে 1977। কিন্তু তার আগে উনি সেনাপ্রধান হিসাবে 29শে নভেম্বর 1976 সালে বিচারপতি সাইম তখন প্রধান সামরিক আইন প্রশাসক, তাকে সরিয়ে দিয়ে প্রধান সামরিক আইন প্রশাসক হলেন। এবং 21শে এপ্রিল 1977 সালে সাইমকে সরিয়ে দিয়ে উনি একই সাথে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন। এখন তারপরে যদি আপনি বলেন যে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, এই জায়গায় আর তর্ক হতে পারে কিনা? অর্থাৎ একজন মানুষ, আমি একটি ক্ষমতার জন্য কোন লেভেলে অন্ধ হলে বিএনপির একজন নেতাও বলতে পারবে না যে সেনাপ্রধানের কোনোভাবেই রাষ্ট্র ক্ষমতা দখলের অধিকার নেই। সেনাপ্রধান রাজনীতি করতে পারে,
সে রিজাইন করার পরে যদি জনগণ চায় যে আমি ভোটে দাঁড়াবো, রাষ্ট্রপতি হোক, ইউপি চেয়ারম্যান হোক অথবা পার্লামেন্ট মেম্বার হোক, যেটা হোক, আমি জনগণের দায় নিয়ে যাব, তখন পারে। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় থেকে একই সাথে সেনাবাহিনী প্রধান, একই সাথে প্রধান সামরিক আইন প্রশাসক, একই সাথে রাষ্ট্রপতি, যে কারণে পরবর্তীতে মহামান্য আদালত, হাইকোর্ট তার ওই শাসনটাকে অবৈধ ঘোষণা করেছে। এখন সেই সর্বোচ্চ আদালত কর্তৃক অবৈধ ঘোষিত একজনকে যদি কেউ বলে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা অথবা তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, তাহলে এই গণতন্ত্রের সংজ্ঞা নতুন করে আমাদের শিখতে হবে এবং আরেকটি বই লেখা দরকার যে গণতন্ত্রের নতুন সংজ্ঞা কি। যদি কারণ আমরা প্লেটো, অ্যারিস্টটল অথবা বিশ্বের বড় বড় দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী, ওদের কাছ থেকে আমরা যে গণতন্ত্রের সংজ্ঞা আমরা শিখেছি, সেই গণতন্ত্রের সংজ্ঞায় এটা পড়ে কিনা। এখন এরপরে যদি কেউ দাবি করে, আমার কিছু করার নেই, জনগণ সেটার বিচার করবে। এখন উনি আরেকটি কথা বলেছেন যে বাকশাল একদলীয় শাসন। আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, বাকশাল ছিল একটি জাতীয় প্ল্যাটফর্ম, তখন আওয়ামী লীগও নিষিদ্ধ ছিল, নাম ছিল বাংলাদেশ আওয়ামী লীগ কৃষক শ্রমিক লীগ। হ্যাঁ, সেখানে মজার ঘটনা হচ্ছে উনি যার নেতৃত্বে বিএনপি করে সেই জিয়াউর রহমান বাকশালের সদস্য হয়েছিলেন এবং উনি হতে পারেন না, কিন্তু বাকশালের সিস্টেমটা ছিল এখানে 3 বাহিনী প্রধান হবেন, উপপ্রধানের হওয়ার সুযোগ ছিল না। তিনি বঙ্গবন্ধুর কাছে বিশেষ তদবির করে উনি বাকশালের সদস্য হয়েছিলেন। তো আগে উনি বলুক যে আমার নেতা ভুল করেছিল বাকশালের সদস্য হয়ে, উনি সেটা বলবেন না। এখন উনি আরেকটি কথা বলেছেন, এটা নিয়ে আমার অবশ্য কথা নেই, তবু একটু বলি যে 28 অক্টোবরে 20 লক্ষ মানুষের সমাবেশ হয়েছে। বিএনপির দলীয় কার্যালয়ের সামনে যে রাস্তা, সেটি চওড়ায় হচ্ছে 20 ফিট বা 50 ফিট বা 60 ফিট। এখন 60 ফিট রাস্তায় যদি লম্বা ধরি আধা কিলোমিটার, তাহলে 500 মিটার। 20 লক্ষ মানুষ যদি হয়ে থাকে এবং তাতে যদি তারা সন্তুষ্ট হয়, আমার সে সন্তুষ্ট নিয়ে আমার কোনো আক্ষেপ নাই, কিন্তু এভাবে জনগণকে বিভ্রান্ত করা যায় না। ধন্যবাদ জানাচ্ছি জনাব আমিনুল ইসলাম। জনাব রবিউল আলম, যেমনটি আসলে আমিনুল ইসলাম বলছিল যে জিয়াউর রহমানের নিষিদ্ধ শাসন আমল আপনাদের গণতন্ত্র, এবং ওবায়দুল কাদের আরেকটি বিষয় বলেছে, সেটি একটু যুক্ত করি যে গণতন্ত্র মানে বিএনপির কাছে হাওয়া ভবনের অধিপতি, দুর্নীতি সন্ত্রাসের বরপুত্র মিস্টার 10% তারেক রহমানের দুঃশাসনের যুগ। কি বলবেন? ওবায়দুল কাদের সাহেব একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন শব্দটা ব্যবহার করলাম। উনি এখন যা বলেন তা রাজনৈতিক বিশ্লেষণের প্রয়োজন রাখে না, খেই হারিয়ে ফেলেছেন এবং ওটা কোনো জাতীয় গুরুত্ব বহন করে না, যার জন্য ওই বিশ্লেষণে আমি যাব না। দুর্নীতিতে আজকে সারা দেশ নিমজ্জিত, লুটপাটের স্বর্গরাজ্য চলছে, সেখানে তিনি দায় এড়িয়ে যে সমস্ত কথা বলছেন অপ্রাসঙ্গিক, রাজনৈতিক প্রতিহিংসা বশত। আমি সময় পেলে ওই বিষয়ে আসবো। আমি আমিন ভাইকে খুব বিজ্ঞ লোক মনে করতাম, আমার ধারণা ছিল, জানা বোঝা লোক, ইউনিভার্সিটিতে পড়েছি একসাথে। উনি যে সরলীকরণ বিশ্বাস মানে তথ্য দিয়েছি, সরলীকরণ করে তথ্য শোনেন। হ্যাঁ, তথ্য দিয়েছে। আমি একটা তথ্য বলে রাজনীতি করব না। 3রা নভেম্বর গ্রেপ্তার হলেন সেনাপ্রধান হিসেবে, 7ই নভেম্বর বেরিয়ে আসলেন সিপাহী জনতার কত সালে সম্মেলনের মাধ্যমে। কত সালে? 1975 সালে। সাধারণ তার আগেই মার্শাল ল জারি করে দিয়েছেন মুস্তাক এবং পরবর্তীতে বিচারপতি সাহেব। মার্শাল ল জারি আছে। মার্শাল ল জারি থাকলে যিনি সেনা প্রধান থাকেন তিনি হন প্রধান সামরিক আইন প্রশাসক। এটা মনে রাখা দরকার। এটা নট গণতন্ত্র। এই যে যারা এক করে ফেলেন তারা এই রাষ্ট্র ব্যবস্থাপনাগুলি বোঝেন না। মনে রাখতে হবে দেশে মার্শাল ল চলছে, সামরিক আইন চলছে। সামরিক আইন বলবৎ থাকলে সেনা প্রধান যিনি থাকেন তিনি হন প্রধান সামরিক আইন প্রশাসক। জানা উচিত। 7ই নভেম্বর বেরিয়ে আসার পর সকাল 10:30টায় মিটিং বসতে, একটু শুনবেন। জেনারেল উসমানী সাহেব আছেন, পরবর্তীতে আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল। জেনারেল খলিল আছেন, বঙ্গবন্ধুর সময় যিনি বিডিআর এর প্রধান ছিল, পরবর্তীতে আওয়ামী লীগের এমপি হয়েছিল 78 সালে। এগুলো আওয়ামী লীগ করার লোক। বিমান বাহিনীর প্রধান তোয়ালিও আছেন, জিয়াউর রহমান আছেন, কর্নেল তাহেরও আছেন। কথা হচ্ছে যে প্রধান সামরিক আইন প্রশাসক কে হবে? জিয়াউর রহমান হবে নাকি বিচারপতি সাহেব হবে? কয়েকজন বলেছে যেহেতু রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাপ্রধান, তিনি থাকাই যুক্তিযুক্ত। জেনারেল উসমানী সহ জেনারেল খলিল বলেছে না, এটা প্রেসিডেন্টের কাছে থাকাই উপযুক্ত। যার ফলে ওই সিদ্ধান্ত অনুসারে বিচারপতি সায়েমি কিন্তু একাধারে প্রধান সামরিক আইন প্রশাসক, একাধারে রাষ্ট্রপতি, দুটেই থাকলেন। জিয়াউর রহমান সে সেনা প্রধানই থাকলেন। মনে রাখবেন, একটা সময় যখন
আপনার বিচারপতি সায়েম দুটি দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করছিলেন, তখন তিনি ডেকে জিয়াউর রহমানকে বললেন যে আপনি যেহেতু সেনাবাহিনীর প্রধান, মার্শাল ল চলছে, সামরিক আইন চলছে, আপনি প্রধান সামরিক আইন প্রশাসক যুক্তিযুক্ত, আমি এই পদটা ছেড়ে দিতে চাই, আমি শুধু রাষ্ট্রপতি থাকতে চাই। এর আগে উনি দুটোই ছিলেন। জিয়াউর রহমান প্রধান সামরিক আইন প্রশাসক হলেন এই কারণে হলেন যে মার্শাল ল বিদ্যমান। তার বেশ কিছুদিন পর, তারপরে 1 বছর কিন্তু রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি সায়েম, উনি আওয়ামী লীগ করতেন। তিনি কি করলেন, তার 21 জন উপদেষ্টা, একটু মনে রাখবেন আপা, আমি খুব কৃতজ্ঞ হব, 21 জন উপদেষ্টার অধিকাংশ উপদেষ্টা বললেন তারা বিচারপতি সায়েমের অধীনে আর কাজ করতে চান না। বিচারপতি সায়েম আত্মমর্যাদা ছিল, তিনি প্রধান বিচারপতি ছিলেন, তিনি বললেন আমার অধিকাংশ উপদেষ্টা কাজ যদি আমার অধীনে না করে তাহলে আমি রাষ্ট্রপতি থাকা উপযুক্ত নয়, হ্যাঁ, তার জন্য এটা শোভনীয় হবে না, তিনি রাষ্ট্রপতির দায়িত্ব ছেড়ে দিতে চাইলেন। তিনি একটা অর্ডিন্যান্স জারি করলেন, মনে রাখবেন, এবং জিয়াউর রহমানকে ডেকে বললেন যে আপনি যদি প্রধান সামরিক আইন প্রশাসক এবং রাষ্ট্রপতির দায়িত্বটা নেন আপনার কোনো সমস্যা আছে কিনা। জিয়াউর রহমান বললেন যে আপনি থাকাই ভালো। তিনি বললেন যে না, আমি নৈতিকভাবে এই রাষ্ট্রপতি থাকার দায়িত্ব রাখি না, আমার অধিকাংশ উপদেষ্টা পদত্যাগ করেছে, আমার ওদের কাজ করতে চায় না। তারপর অর্ডিন্যান্স জারি করে জিয়াউর রহমানকে ক্ষমতা দিয়েছিলেন। এই ইতিহাসটা জানা দরকার। বহুদলীয় গণতন্ত্র প্রয়োজন ছিল না। কেন 1975 সালের 25 জানুয়ারি সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছিলেন? আপনি বাকশাল প্ল্যাটফর্ম বানিয়েছেন, আমি সব বাংলাদেশের মানুষ আপনার প্ল্যাটফর্ম করার জন্য সদস্য ছিলেন, যেমনটি বলছিল আমিরুল ইসলাম। সুযোগই নাই। আমি বলি, আপনি যদি উপপ্রধান হন সেনাবাহিনীর উপপ্রধান, তাহলে সরকারি কর্মকর্তা হয়ে আপনি বাকশালে কিভাবে যোগ দিতে পারেন? বাকশাল যদি প্ল্যাটফর্ম হয়, রাজনৈতিক প্ল্যাটফর্ম, তাহলে বাকশাল কোন প্ল্যাটফর্ম? বাংলাদেশের সব মানুষ কি এক প্ল্যাটফর্মে যোগ দেওয়ার জন্য স্বাধীন হয়েছে নাকি? আপনার প্ল্যাটফর্মে আপনি থাকবেন, আমি আমার দর্শন নিয়ে রাজনীতি করব, সেটাই তো ন্যায্য, তার জন্য তো স্বাধীনতা। সব মানুষকে আপনার প্ল্যাটফর্মে কেন থাকতে হবে? সেই জন্য বলেছিলাম যে আওয়ামী লীগ হচ্ছে একদলীয় শাসন, একদলীয় রাজনীতিতে বিশ্বাস করে, এরাই ফ্যাসিজম, এরাই হচ্ছে স্বৈরতান্ত্রিক শক্তি প্রথম থেকে আওয়ামী লীগ। তারপরে বহুদলীয় গণতন্ত্র কেন প্রয়োজন হয়েছিল? সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন। সব মানুষের রাজনৈতিক অধিকার এবং সব রাষ্ট্র দর্শনের সহ অবস্থানের ভিত্তিতে প্রতিযোগিতাপূর্ণ রাজনীতির জন্যই তো বহুদলের গণতন্ত্র প্রয়োজন হয়েছিল। আপনারা 4র্থ সংশোধনী না করলে আমাদের 5ম সংশোধনী করার প্রয়োজন হতো না, এবং ওই 5ম সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত আওয়ামী লীগ যেটা বাকশাল হয়েছিল, সেই বাকশাল এখনকার আওয়ামী লীগ, এটা জিয়াউর রহমান হাত ধরে পুনর্জন্ম হয়েছে। বাকশাল যদি এত ভালো প্ল্যাটফর্মে এখন একটু করেন না বাকশাল, তা তো করেন না, ওটা তো আছে, কেউ জিজ্ঞাসা করে না। ওই প্ল্যাটফর্ম জাতীয়ভাবে ব্যর্থ হয়েছিল, এবং বঙ্গবন্ধু সপরিবারে হত্যার ক্ষেত্রে ওই বাকশাল গঠনও আন্তর্জাতিক রাজনীতিতে বলে একটা কারণ হতে পারে। এই যে আওয়ামী লীগের ব্যর্থতা, এই যে জনগণের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া, এটা হলো আওয়ামী লীগের মজ্জাগত চরিত্র। বিএনপি গণমানুষের রাজনীতি করে, বিএনপি প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি করেছে। জিয়াউর রহমান প্রেসিডেন্ট নির্বাচন করেছে, প্রার্থী দিয়েছেন আপনারা, জেনারেল উসমানী বিপুল ভোটে হেরেছে। 79 পার্লামেন্ট নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন, 2 ভাগে ভাগ হয়ে গিয়েছেন। মালেক উকিলের নেতৃত্বে 1 ভাগ, মিজানুর রহমানের নেতৃত্বে 1 ভাগ, 2 ভাগ হয়ে 39 আসন পেয়েছেন। 1 ভাগ অর্থাৎ মালেক উকিল, আর 2 আসন পেয়েছেন মিজানুর রহমান। 1 থাকলে হয়তো 60-70টা পেতেন, তো 91 তো 56 আসন পেয়েছেন। আপনাদের ক্যাপাসিটি তো ওইটুকুই। এই যে ভালো নির্বাচন দিতে চান না, অন্য দলকে মানে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থাকতে চান, কারণটা কি জানেন? ভোট হইলে আসন পাবেন 20টা, এটা ভালো করেই জানেন। এই জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে। ধন্যবাদ জানাচ্ছি শেখ রবিউল আলম। আবারও বিরতির সময় হয়েছে, বিরতির পরে এই আলোচনা নিশ্চয়ই একটু বিস্তৃত হবে। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আমিনুল ইসলাম আমিন, যেখান থেকে শেখ রবিউল আলম রবি আলোচনাটা শেষ করেছে, আপনি যদি সেখান থেকে শুরু করেন। তিনি বলেছেন যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন আপনারা, ভোট হলে আপনারা আসন পাবেন মাত্র 20টি, নাও পেতে পারে একটাও। এটা বেগম জিয়া বলছিল তাকে 2096-এর নির্বাচনের আগে বিএনপির তৎকালীন রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী টেলিভিশনে একটা ইন্টারভিউতে এসেছিলেন। ওনাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছিল যদি আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বলে যে যদি কে ফেলে দেন নদীতে, ক্ষমতায় আমরাই আসছি। এবং জনাব আমানুল্লাহ আমেন প্রেস ক্লাবের সামনে বলছিল হাসিনা লাফালাফি করিও না, আগামী 200 বছর আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না। এই 2টা বক্তব্য দিয়ে প্রমাণিত হয় কারা কিভাবে ক্ষমতাটা দখল করতে চায়। এখন আমি এতক্ষণ রুদ্ধশ্বাসে আমার ভাই জনাব শেখ রবিউল আলমের মিথ্যাচার যেটা জাতির উদ্দেশ্যে করলেন সেটা অবলোকন করলাম, শুনলাম নিজের কানে। সেটি হচ্ছে, প্রথমে বলি বাকশাল সিস্টেম, এটা বাংলাদেশের নতুন নয়। অনেকে খুব বিনয়ের সাথে অনুরোধ জানাবো, মালয়েশিয়া, সিঙ্গাপুর
যখন স্বাধীনতা প্রাপ্তি হয় তখন তারা সবাই মিলে রাষ্ট্র গঠনের জন্য কোনো আর বিরোধী দল ছিল না। ইভেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিও কিন্তু সবাই মিলেই একটা দেশ গঠনের জন্য এরকম একটা মোর্চা করেছিল। সেটা শুধু রাজনৈতিক দল ছিল না, এটা ছিল জাতীয় প্ল্যাটফর্ম, যে কারণে সেখানে 3 বাহিনীর প্রধানও ছিল। 3 বাহিনীর প্রধানের বাইরে জিয়া রহমান উপসেনাবাহিনী প্রধান হিসাবে, যেহেতু অন্য 2টাতে উপপ্রধান সেনাবাহিনী ছিল না, তিনি খুব বিনয় করে উনি বাকশালের সদস্য ছিলেন। এইটা হচ্ছে ইতিহাসের অমুক সত্য। যদি এই সত্য মিথ্যা হয়, আমি আবার বলছি জাতির সামনে আমি রাজনীতি করবো না, মিথ্যা তথ্য দিয়ে রাজনীতি করি না। এই সৎসাহস আমার আছে সত্যকে সত্য বলার। এক, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে সেনাপ্রধান সামরিক শাসন জারি করতে পারে, তো সামরিক শাসন গণতন্ত্র হতে পারে কিনা? তুই তো নিজেই স্বীকার করলেন যে তারা গণতন্ত্রে আসে নাই, তাদের উত্থানিত অগণতান্ত্রিকভাবে সামরিক শাসনের মাধ্যমে, এটা তো গণতন্ত্র না। তো এইটা নিয়ে লড়াই করার, যুক্তি দেওয়ার আর কি থাকতে পারে? এবং উনি একটু উদ্ভট তত্ত্ব দিলেন জাতিকে যে বিচারপতি সায়েম আওয়ামী লীগের ছিলেন। বিচারপতি সায়েম কোনো কালে কোনোদিন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ছিল কিনা যদি প্রমাণ করতে পারে তাহলে রাজনীতি ছেড়ে দেব। এই যে জাতিকে মিথ্যাচার, বিভ্রান্ত করা, এইটা হচ্ছে বিএনপি রাজনীতির মূল চালিকা শক্তি। এই জায়গাটাই সংশোধন দরকার। বিচারপতি সায়েম তার বই বঙ্গভবন এট লাস্ট ফেজ, সেখানে তিনি লিখেছেন কিভাবে জিয়া রহমান মধ্যরাতে এসে তাকে পিস্তল ঠেকিয়ে জোর জবরদস্তি সিগনেচার নিয়েছিল। সেই বইটি বিএনপি এসে ব্যান করেছিল, এবং ব্যান করা যে বই, সে বই যদি খোঁজেন এখনো সেখানে পাবেন। এটা তো আমার কথা না, উনি যে বিচারপতি সায়েমের কথা বলছেন, যে যেন ওই সময় তিনি ছিলেন বিচারপতি সায়েম বলছে আমি থাকবো না আপনি নেন, আমি থাকবো না আপনি নেন। যদি আমি গণতন্ত্রে বিশ্বাস করি সেটা তো আমি নিতে পারি না। এবং উনি কিন্তু সে একই ভাষণ দিয়েছিলেন যেটা জিয়া রহমান এরশাদ দিয়েছিলেন, যে প্রিয় দেশবাসী, আমার ক্ষমতার প্রতি কোনো লোভ নেই, আমি কদিন পরে নির্বাচন দিয়ে আমি চলে যাব। চলে গিয়েছেন, ব্যারাকে ফেরত গেছেন, একটি দল করেছেন। কিন্তু বর্তমান সময়ে বিএনপি মহাসচিব যেমনটি বলছে যে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ এখন আজিজ বেনজিরের দুর্নীতি ও মাফিয়া চক্র তৈরি করে গোটা দেশটাকে ঘিরে খাচ্ছে আওয়ামী লীগ। সেই জায়গায় আমি বলছি কি, বিএনপি তো এটা হরদম বলছেই, আওয়ামী লীগ তো আওয়ামী লীগে আছে বলে বেনজিরের বিচার হচ্ছে। বিএনপির আওয়ামী লীগ এরকম কোনো বিচার হয়েছিল? উনি দুর্নীতি নিয়োজিত বলছেন দেশ। তারেক জিয়ার দুর্নীতির বিরুদ্ধে এফবিআই আসে সাক্ষ্য দিয়েছে। তারেক অভিযোগ করছে যে বেনজিরকে বাঁচানোর জন্যই আসলে আপনারা তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। মামলা হলে, আওয়ামী লীগের আমলে মামলা হলো, সে তারেকের পরে সম্পত্তি জব্দ হচ্ছে, সেখানে সরকার আপনার যে ইয়ে বসাচ্ছে, কি বলে এটাকে, যে তত্ত্বাবধায়ক বসাচ্ছে, তারপর বলছে যে আমরা তাকে বাঁচানোর জন্য বিদেশ পাঠিয়ে দিলাম। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে বেশি কথা বলবো না। উনি দুর্নীতির কথা বলেছেন, আমি যেটা বললাম, তারেকের ছোট ভাই আরাফাত রহমান কোকু সিঙ্গাপুর থেকে দুর্নীতি টাকা ফেরত আসছে, এই প্রশ্নটিও যুক্ত। এই লজ্জা কি আমার? আচ্ছা, সময় দিবেন। এফবিআই কি আওয়ামী লীগের? আচ্ছা, এফবিআই সে সাক্ষ্য দিয়ে দুর্নীতির লজ্জাবোধ থাকলে তো রাজনীতি করতাম না। আমার কোন নেতার বিরুদ্ধে এরকম যদি আন্তর্জাতিক লেভেলে দুর্নীতির কেউ সাক্ষ্য দিত যে এইভাবে টাকা তছরূপ করেছে, সুনির্দিষ্টভাবে রাজনীতি করতাম না, মুখে রাখতাম না জাতিকে। আচ্ছা, অনেকগুলি প্রসঙ্গ আপনি বলছেন, আমি একটু ওই জায়গায় থাকতে চাই। এই যে গণতন্ত্র ধ্বংস করে বাকশাল, তারপরে ধরেন মার্শাল ল, এটা কারা দিয়েছিল? এটা কারা দিয়েছিল? উনাদের আমলে হয়েছিল। আরে 15 আগস্ট বঙ্গবন্ধু নাই, আমাদের আমলে বলবেন। আচ্ছা, আপনি আমাকে প্ল্যাটফর্ম বলবেন যে এটাকে প্ল্যাটফর্ম বলা যায় বাকশালকে, যেখানে 3 বাহিনীর প্রধানকে বাকশাল করতে হবে? আরে বললাম তো, এটা তো রাজনৈতিক দল ছিল না, এটা প্ল্যাটফর্ম ছিল। এরকম আমি যে एग्जांपल দিলাম, মিডিয়ার প্রধানকে বাকশাল করতে হবে। ইউ সি দা সিঙ্গাপুর, একটা মালয়েশিয়া রাজনৈতিক দর্শনে শামিল হতে হবে, শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শনে। এইটাকে গণতন্ত্র বলবেন নাকি গণতন্ত্র হত্যা বলবেন? সবাইকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে, ওনাদের প্ল্যাটফর্মে, ওনাদের পছন্দের প্ল্যাটফর্মে। একটু আগে, এর আগে প্রথম বক্তব্য উনি বলেছিলেন যে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীকে নিয়ে কোনো বিতর্ক হয় না। মহাত্মা গান্ধী, তারপর পাকিস্তানের জাতির পিতা জিন্না, শ্রীলঙ্কার জাতির পিতা, তারা কি কোনো একটা দর্শনে সমস্ত লোককে বাধ্য করেছেন এবং তাদের একদলীয় শাসন, একদলীয় রাজনীতি প্রতিষ্ঠিত করেছেন, যার জন্য তারা বিতর্কের ঊর্ধ্বে আছেন? শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের আদর্শ, আওয়ামী লীগ তার আদর্শ নিয়ে রাজনীতি করে, অন্য আদর্শ নিয়ে অন্য মানুষ রাজনীতি করবে, সেটাই ন্যায্য, সেটাই বাংলাদেশের গণতন্ত্র। সেই জন্যই স্বাধীনতা, সেই জন্যই হচ্ছে নির্বাচন, সেই জন্য ভোটের অধিকার। সেইগুলি উন্ডা
দখল করে নিয়েছেন, তারেক রহমানের বিরুদ্ধে বললেন। জননেতা জনাব তারেক রহমান নিজে ঘোষণা করে বলেছেন, সরকার তো 15 বছর ধরে তদন্ত করছে, যে দেশে এবং দেশের বাইরে আমার কোনো সম্পদ নেই, বগুড়া থেকে 10 কিলোমিটার দূরে আমার 6 বিঘা জায়গা আছে, ধানি জমি। কিন্তু সেখানে তো ওবায়দুল কাদের প্রশ্ন রেখেছে যে লন্ডনে বসে আয়েশে জীবনযাপন তারেক রহমান কোথায়? ওবায়দুল কাদের বলেন কেন? উনি তদন্ত করতে পারেন না? 16 বছর কি করছে? আয়েশে জীবনযাপনের প্রশ্ন আজ পর্যন্ত একটা তদন্ত করে বলতে পেরেছেন যে তারেক রহমানের এইখানে সম্পদ আছে, জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ আছে দেশে বা দেশের বাইরে, বলেন না কেন? একটা মামলা তো প্রমাণ করতে পারেননি যে তার অবৈধ সম্পদ আছে। আমিনুল ইসলাম বলছেন দুর্নীতির কথা যদি বলেন, আচ্ছা আপনি আমাকে বলেন তো, মাননীয় প্রধানমন্ত্রীর এগেইনস্টে দুর্নীতির মামলা আছে 15টি ছিল, এবং প্রায় 15,000 কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদের দুর্নীতির মামলা ছিল। 6টা কসমেন্ট হয়েছে, 9টা নির্বাহী আদেশে তুলেছেন। প্রত্যেকটা মামলা কসমেন্ট করেছেন, একটাও কসমেন্ট হয়নি। সেখানে দুদু প্রত্যেকটা মামলা আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্তি পেয়েছে। আমি আবার বলছি, আপনার অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের যে আইনি কর্তারা আছেন তারা পর্যন্ত একটা তো আপত্তি জানায় না। ক্ষমতা সবকিছু এইভাবে মামলা আইনি লড়াইয়ের মাধ্যমে ভিত্তিহীন মামলা বিএনপির উপর দিয়ে আপনারা চাপানোর চেষ্টা করেছেন রাজনৈতিক প্রতিহিংসাবশত, একটা প্রমাণ করতে পারেননি। আর দুর্নীতির কথা বলছেন, বেনজির দায় নেবেন না? বেনজির তো পার্ট অফ আওয়ামী লীগ। আরে কিভাবে পার্ট অফ আওয়ামী লীগ? কারণে আওয়ামী লীগ কে বাঁচিয়ে রাখে, বেনজির আওয়ামী লীগকে ক্ষমতায় রাখে। আরে বাবা, আওয়ামী লীগের করে তো মামলা হবে না আমিন ভাই। বেনজিরা কি মনে করে? বেনজিরা মনে করে কি জানেন, যে এই সরকারকে অনির্বাচিতভাবে অথবা ভিন্ন মতকে দমন পীড়ন করে যেভাবে তারা ক্ষমতায় রেখেছে, তাতে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি করা তাদের অধিকার। আবার মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং সিনিয়র নেতারা যদি লক্ষ কোটি টাকা দুর্নীতি করতে পারে, তাহলে আমরা যে সরকারটাকে তৈরি করি, যে সরকারকে ক্ষমতায় রাখি, যে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখি, এত বড় অবদান আমাদের রয়েছে, তাহলে আমরা তো 2-4 হাজার কোটি টাকা দুর্নীতি করে আমরা ডিজার্ভ করি। সমীকরণটা কি? আমি যে কারণে বেনজির যদি আওয়ামী লীগ দ্বারা, আমি একটা ব্যাক করব। আচ্ছা ঠিক আছে, আসেন। বেনজির যদি আওয়ামী লীগের উপকার করতো, আওয়ামী লীগ হতো, তাহলে তার বিরুদ্ধে আওয়ামী লীগই তো মামলা করে, আওয়ামী লীগের আমলে তো মামলা হলো। আমি বুঝলাম না, এখন আমি অ্যাকশন নিলাম, এটাও অপরাধ হয়ে গেলে তার মানে অ্যাকশন নেওয়া যাবে না? দুর্নীতি করলে, অন্যায় করলে সবাইকে তারেকের মতো ছেড়ে দিতে হবে, অবাধে সবকিছু করবে? শেখ রবিউল আলম, বেনজিরদের আবার কথা বলি, আওয়ামী লীগ একটা জায়গায় খুব ভালো, খুব কৃতজ্ঞ দুর্বৃত্তদের প্রতি। তারা মনে করে মামলা হলে যে প্রক্রিয়ায় আমাদের ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছে, সেই বেনজিরকে অবাধ দুর্নীতি করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া নিরাপদে আমাদের দায়িত্বের অংশ হিসাবে রয়েছে। আপনারা সবাই নিয়ে বিশ্লেষণ করলে বুঝতে পারবেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছে যে এই দায় সরকারের নয়। এই দায় সরকারের, কারণ হচ্ছে যে একটা ইনস্টিটিউটের প্রধান থেকে বেনজির যে দুর্নীতি করেছে, যেটা দুর্নীতি করেছে, তাহলে সরকার কেন? সরকার থাকে কেন? প্রয়োজন কেন? ইনস্টিটিউটের প্রধান যারা, তারা ক্ষমতার অপব্যবহার করবে, ইচ্ছা মতো সম্পদ লুটে নেবে জনগণের, তাহলে সরকার আছে কি করতে? সরকার দায়িত্ব ছিল কি? সরকারের প্রত্যক্ষ সহযোগিতা, সরকারের পার্ট হিসেবে যেটা করেছে, সরকার যদি অনৈতিক এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নিত, তাহলে সরকারের দায় থাকতো। অথবা সরকার যদি বিএনপি আমলের মতো 5-7 জনকে ডিঙিয়ে বেনজিরকে পুলিশ প্রধান বানাতো, 7 জন জেনারেলকে ডিঙিয়ে মইনুল আহমেদের মতো আরেকজনকে সেনাপ্রধান বানাতো, তাহলে সরকারের দায় থাকতো। সরকার অ্যাজ সিনিয়রিটি তাকে বানিয়েছে, বানানোর পরে সে অন্যায় করেছে, সরকারের দায় আছে বলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে। সুতরাং এখানে সরকারের কোনো দায় নেই। সরকার এই ব্যবস্থা নেয়নি, বেনজিরের এই অবাধ দুর্নীতির বিরুদ্ধে বিএনপি বলেছে, লেখালেখি হয়েছে, বিএনপি বলুক সম্পদ উল্টে তাদের আমলে যে বাংলাদেশ 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু সেই কারণে কারো বিরুদ্ধে একটা শোকজ করেছিল কিনা, সরকারের একটা শোকজ করেছিল সহযোগিতায় বেনজির দেশের বাইরে এই দায় সরকারের, এই শোকজ করেছিল আজিজগঞ্জের সরকার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, এই কারণে বিএনপির ওই সময়ের কাউকে একটা শোকজ তারা করেছিল কিনা, করেনি। আওয়ামী লীগ একের পর এক ব্যবস্থা নিচ্ছে। এটা হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য। আজকের আয়োজন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।